জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশে ঠিক কি ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আয়োজন এখন চারদিক। আপনাদের সঙ্গে আছে আমি অন্নয় কর্মকার। আশুলিয়ায় ৬ মরদেহ পোড়ানোর মামলায় অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এছাড়া পলাতক ৮ আসামির বিরুদ্ধে জারি করা হয়েছে গ্রেপ্তারি পরোয়ানা। এছাড়া মামলার সূচনা বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের জন্য আগামী ১৪ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন ট্রাইব্যুনাল। সকালে বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২-এ দিন ধার্য করেন। এ মামলায় রাজসাক্ষী হতে আবেদন করেছেন পুলিশ সদস্য আফজালুল হক। তাদের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে এই ৫ই আগস্টে ৬ জনকে গুলি করে হত্যা এবং অমানবিকভাবে পুড়িয়ে দেওয়ার দায়ে তাদের বিরুদ্ধে অভিযোগ গঠন হয়েছে। অভিযোগ গঠনের পরে আইন অনুযায়ী আদালত আসামিদেরকে জিজ্ঞাসা করেছেন যে আপনারা কি দোষী না নির্দোষ। উপস্থিত ৮ জন আসামির মধ্যে ৭ জন বলেছেন তারা নির্দোষ, তারা বিচার চান। বাকি যারা পলাতক আছেন তাদের পক্ষে স্টেট ডিফেন্স লয়ার আছেন, তাদের তো আর জিজ্ঞাসা করার সুযোগ ছিল না। একজন আসামি তিনি দোষ স্বীকার করেছেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিচার চাইলেন দেলোয়ার হোসেন সাঈদীর মামলার তৎকালীন সরকার পক্ষের সাক্ষী সুখরঞ্জন বালি। বৃহস্পতিবার ট্রাইব্যুনালে হাজির হয়ে প্রসিকিউশনের কাছে গুম নির্যাতনের অভিযোগ করেন তিনি। অভিযোগে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করা হয়েছে। এছাড়াও সাবেক প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা সহ ৩২ জনের নাম উল্লেখ করা হয়েছে। সুখরঞ্জন বালি দাবি করেন সাঈদীর বিরুদ্ধে সাক্ষ্য দিতে নানা নির্যাতন করে তৎকালীন সরকার। ট্রাইব্যুনাল থেকে বের হওয়ার মুহূর্তে তাকে সাদা মাইক্রোবাসে তুলে নিয়ে ৩ মাসের বেশি আটকে রাখা হয়। পরে ভারতে নিয়ে বসিরহাটে বন্দী রাখা হয় ৫ বছর। এই ঘটনায় জড়িতদের বিচার দাবি করেন তিনি। এইখান দিয়া নিয়ে গেছে কোনখানে আমি বলতে পারি না, এইখান দিয়ে নিয়ে গেছে। নেওয়ার পরে আপনার এইখানে প্রশাসনরা নেওয়ার পরে মানে আমার নাক মুখ আটকাইয়া কোথায় নিয়ে গেছেন নিজেই আমি জায়গার কথা আমি বলতে পারবো না। উনি বলেছেন যে তাকে এরপরে বিএসএফ এর কাছে হস্তান্তর করেছে। বিএসএফ জওয়ানরা তাকে 2 হাতে পিঠে, কানের নিচে পিঠে মেরেছে, মারছে, এই 2 হাত মেরে তাকে ভারতীয় জওয়ানদের কাছে হস্তান্তর করে দিয়েছে। আমরা এখানে 1 নম্বর আসামি করেছি শেখ হাসিনাকে, যিনি এই রাষ্ট্রযন্ত্রের প্রধান ছিলেন। সুরেন্দ্র কুমার সিনহা সাবেক প্রধান বিচারপতি, তাকে আমরা 2 নম্বর আসামি করেছি। নিজামুল হক নাসিম, যিনি চেয়ারম্যান ছিলেন, তাকে আমরা 3 নম্বর আসামি করেছি। ২১ আগস্ট গ্রেনেড হামলার ২১ বছর আজ। এই মামলায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ আসামিদের খালাসের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের করা আপিলের রায় ৪ সেপ্টেম্বর। পঞ্চম দিনের শুনানি শেষে রায়ের তারিখ জানানো হয়। শুনানিতে তারেক রহমানের আইনজীবী এস.এম. শাহজাহান বলেন, আপিল বিভাগে হাইকোর্টের খালাসের রায় বহাল রাখা হলে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে। প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন আপিল বিভাগে এই মামলা শুনানির জন্য তালিকায় ১ নম্বরে রাখা হয়। এর আগে গত মঙ্গলবার রাষ্ট্রপক্ষের শুনানি শেষ হয়। শুনানি করছেন আসামিপক্ষের আইনজীবী এস.এম. শাহজাহান। গত ১ ডিসেম্বর লুৎফুজ্জামান বাবর সহ ১৯ জনকে মৃত্যুদণ্ড ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সহ ১৯ জনকে যাবজ্জীবনের রায় বাতিল করে হাইকোর্ট। ডাকসু নির্বাচন ছাত্রলীগের ফৌজদারি অপরাধীর বিরুদ্ধে কমিশন ব্যবস্থা না নিলে আন্দোলনে যাবে ছাত্র অধিকার পরিষদ, জানালেন সংগঠনটির সভাপতি ও ভিপি প্রার্থী বিন ইয়ামিন মোল্লা। ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর হয়ে উঠেছে ঢাকা বিশ্ববিদ্যালয়। সন্ধ্যায় প্রার্থীদের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন। এরই মধ্যে বেশিরভাগ ছাত্র সংগঠন প্যানেল ঘোষণা করেছে, তবে উমামা ফাতেমার প্যানেল এখনও দেয়া হয়নি। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে ছাত্র অধিকার পরিষদ ডাকসু নির্বাচনে ব্যালট পেপারে নাম, ব্যালট নাম্বারের পাশাপাশি প্রার্থীদের ছবি লাগানোর দাবি জানায়। সচেতন শিক্ষার্থীদের সচেতনতার কারণে তারা আজকে ডাকসু দিতে বাধ্য হচ্ছে। তার মানে একদম নিরপেক্ষভাবে ভালোবেসে যে এই ডাকসু নির্বাচনটা হচ্ছে তা না। পরতে ডাকসু নির্বাচনকে বাধাগ্রস্ত করার জন্য, বানচাল করার জন্য সূক্ষ্ম ষড়যন্ত্রের জাল বিছিয়ে রাখা হয়েছে। যাদের প্যানেল ঠিক করতে তাদের রাজনৈতিক দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মতামতের দরকার হয়েছে। লন্ডন থেকে যাদের প্যানেল নির্দিষ্ট হয়ে এসেছে তাদের জন্যই একদিন বৃদ্ধি করা হয়েছে, কারণ তারা প্যানেল ঠিক করতে পারতেছিলেন না।
এদিকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফর্ম সংগ্রহ ও জমাদানের শেষ দিন আজ। কেন্দ্রীয় সংসদের 25 পদের বিপরীতে এখন পর্যন্ত ফর্ম সংগ্রহ করেছেন 110 জন এবং জমা দিয়েছেন 11 জন। সকাল 9টা থেকে বেলা 2টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করা যাবে আর জমা দেওয়া যাবে বিকেল 4টা পর্যন্ত। মনোনয়ন ফর্ম বিতরণের শেষ দিনে আজ ফর্ম সংগ্রহ করেছেন 30 জন এবং জমা দিয়েছেন 9 জন। গেল সোমবার থেকে মনোনয়ন ফর্ম দেয়া শুরু করে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 33 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন। 11 সেপ্টেম্বর ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন কেন্দ্র করে তৎপর ছাত্রদল, ছাত্র শিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ সহ বাম সংসদগুলো। স্বতন্ত্র প্রার্থী হিসেবেও লড়বেন অনেকে। এরই মধ্যে প্যানেল গোছাতে শুরু করেছেন সংশ্লিষ্ট সংগঠন ও প্রার্থীরা। এদিকে নির্বাচনের সেনা মোতায়েনে সেনাবাহিনী প্রধানকে চিঠি দিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আমি কোনো দলীয় প্যানেল বা দলীয় কোনো দল, কোনো কোরাম, আমি সেই কোনো কোরামের প্যানেলে যাচ্ছি না। সাধারণ শিক্ষার্থীদের ম্যান্ডেট হচ্ছে আমার আসল প্যানেল। দলের পক্ষ থেকে অনেকেই প্রার্থী হবে, পাশাপাশি গণতান্ত্রিক বাস্তবতায় প্রত্যেক শিক্ষার্থীরই আসলে অধিকার রয়েছে এবং সকলেই যদি যোগ্য মনে করে নিজেকে, তাহলে তার প্রার্থিতা ক্যান্ডিডেসির অধিকার রয়েছে। অনেক স্বতন্ত্র প্রার্থী ভাবছেন যে আসলে এই জায়গা থেকে আমি চাইলেও আমার একটা সুযোগ থাকতে পারে, এই জিনিসটা ভাবছে। এই ভাবনাটাই আসলে একটা অন্যরকম ভাবনা, যে তার একটা প্রতিনিধিত্ব করার জায়গা, তার নেতৃত্বের জায়গাটা আসলে এখান থেকে উঠে আসছে। সিলেটের প্রকৃতি ও পরিবেশ রক্ষায় সর্বোচ্চ ব্যবস্থার আশ্বাস দিয়েছেন নতুন জেলা প্রশাসক মোহাম্মদ সারওয়ার আলম। সকালে বিভাগীয় কমিশনারের উপস্থিতিতে জেলা প্রশাসনের কার্যালয়ে দায়িত্ব গ্রহণের সময় এ কথা বলেন তিনি। গেল 18 আগস্ট আগের জেলা প্রশাসককে অব্যাহতি দিয়ে নতুন জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ সারওয়ার আলমকে নিয়োগ দেয় সরকার। এর আগে র্যাবের ম্যাজিস্ট্রেট হিসেবে দায়িত্ব পালন করে সুনাম অর্জন করেন তিনি। ভোলাগঞ্জ, জাফলং, রাংপানি সহ বিভিন্ন এলাকায় পাথর লুটের ঘটনায় দেশজুড়ে সমালোচনা ছড়িয়ে পড়ে। এই ঘটনায় দুদকের একটি তদন্ত প্রতিবেদনে 42 রাজনীতিবিদের নাম উঠে আসে। পাশাপাশি এই তালিকায় প্রশাসনের বিভিন্ন দফতরের কর্মকর্তাদের সম্পৃক্ততার ইঙ্গিতও পাওয়া যায়। তদন্তের যে বিষয়টা তো আসছে, সেটা দেখবো যে আসলে কোন কোন জায়গায় কি রিকমেন্ডেশন এসেছে বা কি করা উচিত ছিল বা কি করা যেত, কোথায় করা যায়নি, সেই বিষয়গুলো দেখে আমরা সেই অনুযায়ী অবশ্যই আমরা ব্যবস্থা নেব। এটা প্রকৃতির কন্যার জন্য প্রকৃতির মতোই থাকে, সেটা আমরা সবাই মিলে চেষ্টা করবো এখানে। এবং এখানে অবশ্যই ডেভেলপমেন্ট হবে, সবই হবে, কিন্তু সেটা হতে হবে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, টেকসই উন্নয়ন হবে, যাতে কোনোভাবেই কোনো পরিবেশের ওই ক্ষতি না হয়। কারণ আমি নিজেও পরিবেশের ছাত্র, সুতরাং আমি চাইবো যে পরিবেশের জন্য সুন্দর রেখে উন্নয়নটা নিশ্চিত করা যায়। ঢাকা মাওয়া এক্সপ্রেসওয়েতে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার উল্টে এক নারীসহ 3 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও একজন। ভোর 6টার দিকে মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার 16ঘর এলাকায় এই ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস কর্মকর্তা জানান, ঢাকাগামী প্রাইভেট কারটি 16ঘর এলাকায় এসে অতিরিক্ত গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কা লেগে উল্টে যায়। এতে ঘটনাস্থলে নিহত হন 2 জন। আহত 2 জনকে উদ্ধার করে শ্রীনগর স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। নিহতদের বিষয়ে বিস্তারিত এখনো কিছু জানা যায়নি বলে জানান উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা। ঢাকা সিলেট মহাসড়কের হবিগঞ্জের নবীগঞ্জের সিএনজি রিফুয়েলিং স্টেশনে ভয়াবহ আগুনে পুড়ে ছাই হয়ে গেছে 12টি যানবাহন। ফায়ার সার্ভিস জানায়, ভোর 5টার দিকে সিলেটগামী একটি যাত্রীবাহী বাসে গ্যাস ভরার সময় হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় আশপাশে থাকা 9টি সিএনজি অটোরিকশা ও একটি যাত্রীবাহী বাস পুড়ে ছাই হয়ে যায়। এ ঘটনায় আহত হয়েছেন একজন, তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে ফায়ার সার্ভিসের 3টি ইউনিট 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। সারা দেশের প্রকৌশলীদের কটাক্ষ করার প্রতিবাদে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের 24 ঘন্টার মধ্যে আইনের আওতায় এনে বিচারের দাবি জানিয়েছেন বুয়েট শিক্ষার্থীরা। বৃহস্পতিবার মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ মিছিল থেকে এমন দাবি জানান আন্দোলনকারী শিক্ষার্থীরা। ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং ছাত্র, শিক্ষক ও পেশাজীবী সংগ্রাম পরিষদের 7 দফা দাবি সম্পূর্ণ অযৌক্তিক উল্লেখ করে তারা জানান, ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা অবৈধভাবে মেধা বিরোধী কোটার দাবি তুলছে। 24-এর গণঅভ্যুত্থান হয়েছে বৈষম্যের বিরুদ্ধে, তাই দেশে কোনো কোটা প্রথা থাকবে না বলেও সাফ জানান তারা। যে কোটার জন্য আমরা 24-এ
আজকের এক প্রেস কনফারেন্সে তারা প্রকাশ্যে বিএসসি প্রকৌশলীদের কুলাঙ্গার বলেছে। এটি শুধু অশালীন নয়, সরাসরি প্রকৌশল শিক্ষা ও পেশাজীবী সমাজকে অপমান করা। প্রকৌশল মানে প্রকৌশলী, টেকনিশিয়ান মানে টেকনিশিয়ান। এই সীমারেখা ভাঙার যে কোনো চেষ্টা প্রতিহত করতে আমরা সর্বাত্মক প্রতিরোধ গড়ে তুলব। আমরা রাষ্ট্রের কাছে দাবি জানাই, এর উপযুক্ত বিচার যদি না করে তাহলে বুয়েটিয়ানরা আর চুপ করে থাকবে না, সহ্য করেছে আর সহ্য করবে না। এদিকে ডিপ্লোমাদের দ্বারা বিএসসি প্রকৌশলীদের কটাক্ষের প্রতিবাদে মধ্যরাতে উত্তপ্ত হয়ে ওঠে চুয়েট ক্যাম্পাস। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে স্লোগান দিতে দিতে স্বাধীনতা চত্বরে জড়ো হয় শিক্ষার্থীরা। এরপর মিছিল নিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পুনরায় স্বাধীনতা চত্বরে জড়ো হয়ে বিক্ষোভ করে তারা। এ সময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বলেন, ডিপ্লোমা ইঞ্জিনিয়ার হয়ে বিএসসি ইঞ্জিনিয়ারদের পদ দখল করা কখনোই দেশের প্রকৌশল খাতের জন্য মঙ্গলজনক হবে না। এ সময় কোটা প্রথা নির্মূল ও কটাক্ষকারীকে গ্রেপ্তারের দাবি জানান তারা। গাজা সিটি দখলে প্রথমবারের মতো সামরিক অভিযান শুরু করল ইসরায়েলি বাহিনী। এই অভিযান পরিচালনায় 60,000 রিজার্ভ সেনা ফিরিয়ে আনা হয়েছে। এই বিপুল সংখ্যক সেনা সদস্য আগামী সেপ্টেম্বরের শুরুতে মাঠে কাজ করবে বলে জানা গেছে। গেল সপ্তাহে গাজা সিটি দখলের ঘোষণা দিয়ে বাসিন্দাদের অন্যত্র সরে যাওয়ার নির্দেশ দেয় নেতানিয়াহু সরকার। তবে ইসরায়েলের এমন পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে ফ্রান্স সহ বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থা। ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো সতর্ক করে দিয়ে বলেছেন, গাজা সিটি দখলের পরিকল্পনা সবার জন্যই বিপর্যয় ডেকে আনবে। অন্যদিকে এক টেলিভিশন ভাষণে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর মুখপাত্র জানান, গাজা সিটি থেকে হামাসের অস্তিত্ব মুছে ফেলতে চলবে সামরিক অভিযান। এদিকে হামাসের অভিযোগ, যুদ্ধবিরতির শর্ত মেনে নেয়ার পরও নিরপরাধ বেসামরিক মানুষদের ওপর নৃশংসতা চালিয়ে যাচ্ছে ইসরায়েলিরা। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষা মন্ত্রী ইয়োভ গ্যালান্ট এর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানার জেরে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির 2 বিচারক ও 2 প্রসিকিউটরের ওপর নিষেধাজ্ঞা দিল যুক্তরাষ্ট্র। গাজায় যুদ্ধাপরাধের দায়ে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি নেতাদের বিরুদ্ধে অবৈধ পদক্ষেপ নেয়ার অভিযোগে আইসিসির 4 কর্মকর্তার বিরুদ্ধে বুধবার এই নিষেধাজ্ঞা দিয়েছে মার্কিন পররাষ্ট্র দপ্তর। এর ফলে যুক্তরাষ্ট্রে তাদের কোনো সম্পদ বা আর্থিক লেনদেন থাকলে তা জব্দ হয়ে যাবে। ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ওয়াশিংটনের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন। তবে যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপে আন্তর্জাতিক অপরাধ আদালত আইসিসির স্বাধীনতা ও নিরপেক্ষতা হুমকির মুখে পড়েছে বলে শঙ্কা প্রকাশ করেছেন আদালত। এছাড়াও মার্কিন নিষেধাজ্ঞা আন্তর্জাতিক ন্যায় বিচারের ভিত্তিকে ক্ষুণ্ণ করছে বলে মন্তব্য করেছে জাতিসংঘ। তিন দিনের ভারত সফর শেষে আফগানিস্তান সফরে গেলেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। সফরের অংশ হিসেবে আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুত্তাকির সঙ্গে বৈঠক করবেন তিনি। যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক ও বাণিজ্য যুদ্ধ চলার মধ্যে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সম্পর্ক উন্নয়নে জোর প্রচেষ্টা চালাচ্ছে চীন। সীমান্ত বিরোধ নিষ্পত্তি ও দ্বিপাক্ষিক বাণিজ্য সহ বেশ কিছু বিষয়ে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধিতে সম্মত হয়েছে ভারত ও চীন। ভারত সফর শেষে আফগানিস্তানে পৌঁছালে তাকে স্বাগত জানায় তালেবান সরকারের শীর্ষ কর্মকর্তারা। ষষ্ঠ চীন আফগানিস্তান পাকিস্তান পররাষ্ট্রমন্ত্রীদের ত্রিপক্ষীয় বৈঠকে অংশ নিতে কাবুলে এসেছেন চীনা পররাষ্ট্রমন্ত্রী। আফগানিস্তান থেকে এরপর পাকিস্তান সফরে যাবেন তিনি। ভারী বর্ষণে বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে 48 ঘন্টার বেশি সময় ধরে অন্ধকারে ডুবে আছে পাকিস্তানের করাচি শহর সহ সিন্ধু প্রদেশের বেশ কয়েকটি অঞ্চল। এছাড়াও একদিনের বৃষ্টিতে দেশটিতে প্রাণহানি বেড়ে দাঁড়িয়েছে 21 জনে। বুধবার মাত্র কয়েক ঘন্টার বৃষ্টিতে ডুবে যায় গোটা করাচি। বিদ্যুৎ বিভ্রাটের কবলে পড়ে দেশটির বাণিজ্যিক রাজধানী। বেশ কয়েকটি এলাকায় 24 থেকে 48 ঘন্টারও বেশি সময় ধরে বিদ্যুৎ বিচ্ছিন্ন। এতে চরম বিপাকে পড়েছেন নগরের বাসিন্দারা। বিদ্যুৎ বিভ্রাটের দেখা দিয়েছে খাবার পানির তীব্র সংকট। ভারী বর্ষণে গিলগিট বালতিস্তানে অন্তত 11 জন এবং করাচিতে 10 জনের মৃত্যু হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে শত শত ঘরবাড়ি, অবকাঠামো ও স্থাপনা। আগামী 10 সেপ্টেম্বর পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে পূর্বাভাস দিয়েছে দেশটির আবহাওয়া অফিস। এদিকে বন্যায় ক্ষতিগ্রস্ত খাইবার পাখতুনখোয়া এলাকা পরিদর্শনে গেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ।
বাহরাইন অনূর্ধ্ব 23 জাতীয় দলের সাথে প্রথম প্রস্তুতি ম্যাচের পর একদিনের বিশ্রাম শেষে বাংলাদেশ অনূর্ধ্ব 23 জাতীয় দল ফিরেছে অনুশীলনে। ক্যাম্পে পঞ্চম দিনের মতো অনুশীলন শেষ করেছে বাংলাদেশের যুবারা। অনুশীলনে আগের ম্যাচের ভুলগুলো নিয়ে কাজ করেছেন কোচিং স্টাফরা। গরমের মাত্রা বেশি থাকার পরও ফুটবলাররা তাদের দৃঢ়তা দেখিয়েছেন এবং ভুলগুলো সংশোধনে মনোযোগী হয়েছেন। এদিন প্রায় 90 মিনিট অনুশীলন করেছেন অনূর্ধ্ব 23 জাতীয় দলের ফুটবলাররা। আগামী ম্যাচে জয় পাওয়াই ফুটবলারদের মূল লক্ষ্য। আজকে ভালো ট্রেনিং হয়েছে আমাদের। গত ম্যাচে যে আমাদের মিস্টেকগুলো ছিল সেই মিস্টেকগুলো নিয়ে আজকে কোচ কাজ করছে। তো আলহামদুলিল্লাহ এখানে অনেক গরমের মধ্যেও আমরা কষ্ট করে যাচ্ছি। তো এটা মনে করতেছে আমাদের জন্য একটা ভালো দিক। আমাদের ভুলগুলো ছিল, আমরা ওই ভুলগুলো নিয়ে আজকে আমরা কাজ করেছি এবং গতকালকে আমাদের রিকভারি সেশন ছিল। তো আমাদের নেক্সট ম্যাচে আমরা মানে যেরকম গেম প্ল্যানিং নিয়ে খেলবো বা যেরকম আমাদের গত ম্যাচে ভুল টুটি ছিল আমরা ওইগুলো নিয়ে আজকে কাজ করছি। ইভেন আজকে আমাদের ট্রেনিং সেশনটা অনেক ভালো গেছে। আজকে মূলত ওই ম্যাচের ভুলভ্রান্তিগুলো নিয়ে কাজ করার চেষ্টা করেছে কোচ এবং ছেলেদেরকে বোঝানোর চেষ্টা করেছে আসলে আমাদের দুর্বলতাগুলো, এবং ওগুলো নিয়ে কাজ হয়েছে এবং আলহামদুলিল্লাহ ছেলেরা ভালো কাজ করেছে। সিপিএলে 8 রানে জয় পেয়েছে সাকিব আল হাসানের অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনস। ব্যাট হাতে ব্যর্থ হলেও 1 ওভার বল করে সাকিব তুলে নিয়েছেন একটি উইকেট। স্বীকৃত টি-20 সাকিবের উইকেট সংখ্যা এখন 499টি। আর মাত্র একটি উইকেট পেলেই 500 উইকেটের মাইলফলক স্পর্শ করবেন বাংলাদেশের এই অলরাউন্ডার। অ্যান্টিগার স্যার ভিভ রিচার্ড স্টেডিয়ামে 55 রানে 3 উইকেট হারালে ক্রিজে নামেন সাকিব আল হাসান। তবে 13 বলে মাত্র 7 রান করে সুনীল নারিনের বলে উসমান তারিকের কাছে ক্যাচ দিয়ে প্যাভিলিয়নে ফেরেন তিনি। নির্ধারিত 20 ওভারে 6 উইকেট হারিয়ে 167 রান করে সাকিবের অ্যান্টিগা। জবাবে ব্যাট করতে নেমে 159 রানে থামে ত্রিনিবাগোর ইনিংস। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইট দেখতে ভিজিট করুন www.ekhon.tv, ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon, ইউটিউবে দেখতে ভিজিট করুন youtube.com/ekhon tv।